একটা জাপানিজ মুভি যে এরকম থ্রিলার টাইপের হতে পারে তা এই মুভি না দেখলে বোঝাই যাবে না। মুভির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রহস্য এবং টুইস্টে ভরা। শহরে বসবাস করা একটা মাফিয়া গ্যাং যাদের সাথে সম্পর্ক রয়েছে শহরের উচ্চ পদস্থ কর্মকর্তার, তারা খুন করে একটা বিখ্যাত নামি দামি সন্ত্রাসীর পরিবারকে। আর এরপর থেকে শুরু হয় এক রহস্যময় ভয়ানক মৃত্যু খেলা। সিনেলজিক তোমাদের জন্য নিয়ে এসেছে 2025 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ থ্রিলার মিস্ট্রি মুভি যার নাম ডেমন সিটি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের মুভির একটা কড়া এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় জাপানের ছোট্ট একটা শহর সিনজোকে দেখিয়ে। শহরটি ছোট হলেও এখানে বসবাস করে বিশাল বড় মাপের বিভিন্ন মাফিয়া গ্যাং। তাদের মধ্যে একটি হলো ইয়াকুজা গ্যাং, যাদের প্রধান কুমোগামি নামের এই লোকটি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে সেখানে ইন্ট্রোডিউস হয় একজন অজানা রক্ত পিপাসু ব্যক্তির যার নাম সাকাতা। সে ইয়াকুজা গ্যাংয়ের সবাইকে শেষ করতে থাকে। এক পর্যায়ে কুমোগামি যখন বুঝতে পারে তার গ্যাংয়ের উপর হামলা হয়েছে, তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পালানোর আগেই সেখানে চলে আসে সাকাতা। কিন্তু এরপরেও কুমোগামি সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাকে প্রোটেকশন দিচ্ছিল কুমোগামির একজন স্পেশাল লোক। এরপর তার এবং সাকাতার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই দেখানো হয়, যেখানে কুমোগামির ওই লোক সাকাতাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। কিন্তু সাকাতা সুযোগ পেতেই ওই লোকের উপর আক্রমণ করে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে এবং তার হাতটাই কেটে নেয়। এদিকে দেখানো হয় কুমোগামিকে, যে একটা ঘরের মধ্যে বন্দুকে বুলেট লোড দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তার সামনে হাজির হয় সাকাতা। সে সাকাতার উপরে এলো পাতারি ভাবে গুলি করে, কিন্তু সাকাতা সেখান থেকে বেঁচে যায় এবং তার সামনে এসে একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। আর এখানেই মৃত্যু ঘটে কুমোগামি সহ সম্পূর্ণ ইয়াকুজা গ্যাংয়ের। কুমোগামিকে মারতে দেখে কুমোগামির একটা চামচা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তার গুলি করার আগেই পেছন থেকে ফিজুতা নামের এক ব্যক্তি কুমোগামির ওই চামচাকে গুলি করে দেয় এবং বাঁচিয়ে নেয় সাকাতাকে। আর এখানে জানা যায় ফিজুতা সাকাতারই একজন পার্টনার। তারা দুজন একসঙ্গে কাজ করতো। এটা এই জন্য বললাম কারণ সাকাতা এখন থেকে আর এইসব খুন খারাপি অন্যায় কাজ করবে না। সে এইসব কাজ সারা জীবনের জন্য ছেড়ে দেবে। এই জন্য ফিজুতা সাকাতাকে একবার ভাবার জন্য বলে, কিন্তু সাকাতার কথা একটাই, সে এইসব কাজ ছেড়ে দেবে। আর ইয়াকুজা গ্যাংকে বিনাশ করাই ছিল তার শেষ মিশন। গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, তোমরা ভিডিও তো সম্পূর্ণ দেখো কিন্তু লাইক এবং কমেন্ট একদমই করো না। তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে শুধুমাত্র একটা লাইক আর কিছু কমেন্ট করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও। চলো গল্পে ফেরা যাক। এরপর সাকাতা তার বাড়িতে ফিরে আসে এবং এখানে দেখানো হয় সাকাতার ছোট্ট একটা পরিবার, যেখানে তার স্ত্রী এবং তার ছোট্ট একটা মেয়ে রয়েছে যার নাম রিও। সাকাতার খুন খারাপে ছেড়ে দেওয়ার আসল কারণ হলো তার পরিবার। সে চায় না তার পরিবারের কোনো ক্ষতি হোক বা তার কোনো ভুলের জন্য সে তার পরিবারকে হারিয়ে ফেলে, কারণ সে তার পরিবারকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসতো। আর এই জন্য সে তার পরিবারকে সবার থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এরপর সাকাতা তার রুমে ফ্রেশ হতে গেলে বাইরের ড্রয়িং রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ তার কানে ভেসে আসে। সে তাড়াহুড়ো করে বাইরে আসে এবং দেখতে পায় তার বাড়িতে একটা গ্যাং প্রবেশ করেছে। সে কাউকেই চিনতে পারে না, কারণ তারা সবাই অদ্ভুত ধরনের মাস্ক পরেছিল। আর এখানে যে ব্যক্তিটি বসে রয়েছে এ হলো এই গ্যাংয়ের প্রধান। আর মাস্ক পরার কারণে সাকাতা তাকেও ঠিকমতো চিনতে পারে না। সে সাকাতাকে বলে, তোমার বাহাদুরিতে আমি অনেক খুশি হয়েছি। তুমি ইয়াকুজা গ্যাংকে শেষ করে খুব ভালো কাজ করেছো। বিশেষ করে এইটা আমার জন্য অনেক ভালো হয়েছে। তাই আমি এখন থেকে আর কোনো সমস্যা চাই না। আমি এই শহরে অনেক পরিবর্তন নিয়ে আসবো এবং একদম নিজের মতো করে সাজাবো। আমার গ্যাংই হবে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং, আর এই জন্য তোমার মরতে হবে। আমি চাই না ভবিষ্যতে তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও এবং তোমার জন্য আমার কোনো সমস্যা হোক। ওই মাস্ক পরা লোকের এইসব কথা শুনে সাকাতা বুঝতে পারে পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। এই জন্য সাকাতা তার মেয়েকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে ভুলে গিয়েছিল তার ওয়াইফও তাদের দখলে। এরপর তারা সাকাতাকে প্রচুর পরিমাণে মারধর করে। কিছুক্ষণ পর যখন সাকাতার ওয়াইফ তাদেরকে তার বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, তখন সেখানে থাকা একজন স্ট্রেট তার মাথায় গুলি করে দেয় এবং সেখানেই মারা যায় সাকাতার ওয়াইফ। এরপর ওই লোকগুলো তার মেয়েকেও শুট করতে যাবে। সাকাতা তার মেয়েকে বলে, এখান থেকে পালিয়ে যাও। তার মেয়ে সাকাতার কথা মতোই সেখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু এই হিংস্র নরপশুরা ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকেও ছাড়ে না। তারা তাকেও শুট করে দেয় এবং ওই বাচ্চা মেয়েটি সেখানেই মারা যায়। আর এই সব কিছু ঘটছিল সাকাতার চোখের সামনে। একজন মানুষের সামনে তার ভালোবাসার সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিলে কেমন হতে পারে ওই লোকের মানসিক অবস্থা। সাকাতা এই সব কিছু দেখার পর বলে, তোমাদের কাউকেই ছাড়বো না আমি। সে একথা বলে তো ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকেও শেষ করে দেয় ওই লোকগুলো। গুলিটা গিয়ে সোজা সাকাতার মাথায় লেগে যায়, আর ওই লোকগুলো এভাবেই শেষ করে দেয় সাকাতা এবং তার পরিবারকে। পরবর্তীতে নিউজে দেখানো হয় এক বাবা তার সন্তান সহ পুরো পরিবারকে শেষ করে দিয়েছে
এর মানে সম্পূর্ণ দোষ এসে পড়ে সাকাতার উপর, কারণ ওই গ্যাংস্টাররা সাকাতাকে মারার পর এমনভাবে পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল যেন মনে হয় সাকাতাই তার পরিবারকে খুন করেছে। যাই হোক, এরপর দীর্ঘ 12 বছর পরের সময়কে দেখানো হয়। দেখা যায় সাকাতা এখনো বেঁচে রয়েছে। গুলি লাগার পরেও সে বেঁচে আছে তো ঠিকই, কিন্তু তার শরীর সম্পূর্ণ প্যারালাইজড। সাকাতাকে বাঁচিয়েছিল তারই পার্টনার ফিজুতা। ফিজুতা যখন জানতে পারে সাকাতার বাড়িতে একটা গ্যাং হামলা করেছে, তখন সে সেখান থেকে সাকাতাকে উদ্ধার করেছিল। আর এরপর থেকে সাকাতার সম্পূর্ণ দেখাশোনা এবং খেদমত করে ফিজুতা। সাকাতার সম্পূর্ণ শরীর যেহেতু প্যারালাইজড, সে নড়াচড়া করতে পারত না। এই জন্য ফিজুতা সাকাতার বিশেষ দেখাশোনার জন্য একজন লোককে কাজে রেখেছে। এই ব্যক্তি সাকাতাকে খাওয়া দাওয়া সহ যাবতীয় কাজ করায়। আর এই সকল ঘটনা ঘটত মানুষের চোখের আড়ালে, মানে তারা সাকাতাকে সম্পূর্ণ দুনিয়া থেকে সুরক্ষিত একটা জায়গায় লুকিয়ে রেখেছে। কেউই জানে না সাকাতা এখনো জীবিত রয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় একটা পাবলিক ইন্টারভিউ, যেখানে এই সিনজো শহরের নবনিযুক্ত মেয়র সেখানে থাকা সাধারণ জনগণ এবং সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছিল। চোখ বন্ধ করে মুচকি হাসি দেওয়া এই মেয়রের নাম সুনোহারা। সে বলে, আমি এই সম্পূর্ণ শহরটাকে একদম বদলে দেব। এই শহরেই তৈরি হবে বিশ্বের প্রথম প্যারাডাইস মাহাবা, যেখানে ক্লাব, থিয়েটার, ক্যাসিনো সবকিছুই থাকবে এবং আরো অনেক কিছু। ইন্টারভিউর মাঝে মেয়র সুনোহারার কথা শুনে একজন সাংবাদিক দাঁড়িয়ে যায় এবং তার উদ্দেশ্যে বলে, আমাদের এই শহরে দিন দিন সন্ত্রাসী বেড়েই চলেছে। আপনি এ সম্পর্কে কি উদ্যোগ নিতে চান? আর এই শহরের সবচেয়ে ভয়ানক গ্যাং ইয়াকুজা শেষ হওয়ার পরের দিনেই আপনি এই শহরের মেয়র হয়ে যান। এর পেছনে কি আপনার কোনো হাত আছে? আমরা কিছু সূত্র থেকে জানতে পেরেছি আপনিও নাকি অনেক ঘাবলা করেছেন। মেয়রের এই পদে আসার জন্য কতজনকে মেরেছেন আপনি? সাংবাদিকের এরকম কথা শুনে মেয়র সুনোহারা একটু ঘাবড়ে যায় এবং তার কাছে এর কোনো উত্তর ছিল না। আর এই জন্য সেই কথাগুলোকে দাবানোর জন্য বলে, আপনারা তো সাংবাদিক, যে কোনো সময় যা কিছু ইচ্ছে তাই ছেপে দেন নিউজে। কিন্তু এর উত্তরে সাংবাদিক জানায় তার কাছে এই সকল কথার প্রমাণ আছে। আর এরপর মেয়র সুনোহারা কথা অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং ওই ইন্টারভিউয়ে আর কাউকে কথা বলার সুযোগ দেয় না। ইন্টারভিউ শেষ হয়ে যায় এবং দেখানো হয় ওই সাংবাদিককে যে বাড়িতে যাওয়ার সময় একজন এমন লোকের সাথে দেখা করে যে মেয়র সুনোহারার বিরুদ্ধে অনেক কিছুই জানতো। সাংবাদিক টাকার বিনিময়ে তার মুখ থেকে সত্য কথা বের করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যেই নাটকীয়ভাবে অনুপ্রবেশ ঘটে একজন মাস্কধারী ব্যক্তির। সাংবাদিক মাস্ক পরা ব্যক্তিকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করে, কিন্তু ওই মাস্ক পরা লোক তাকে ধরে ফেলে এবং সেখানেই তাকে নৃশংসভাবে খুন করে। এদিকে গাড়িতে থাকা ওই লোকটার কাছেও আরেকজন মাস্ক পরা ব্যক্তি আসে। সে তাকে গাড়ি থেকে বের করে এবং রাস্তার মাঝখানে নিয়ে এসে বন্দুক দিয়ে তার হাতেই তাকে খুন করায়। অল দ্য ফিনিশ। মেয়রের রহস্যই থেকে যায়। এদিকে দেখানো হয় রাতের সময় সাকাতার কেয়ারটেকার ঘোরাফেরা করিয়ে সাকাতাকে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একজন লোক আসে এবং সাকাতার হাতে চাকু মেরে দেয়, কারণ সাকাতা অনেক বছর আগে তার হাত কেটে নিয়েছিল। আর এই জন্য সে অনেক দিন ধরেই সাকাতার ওপর নজর রাখছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল। আর এই অপেক্ষার অবসাদ ঘটালো আজকে। সাকাতার হাতে চাকু লাগার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং তার রুমের বাইরে দুজন পুলিশকে গার্ড হিসেবে নিযুক্ত করা হয়। কিছুক্ষণ পর সেখানে এই পুলিশদের চিফ উপস্থিত হয়, যার নাম সিনোজুকা। সে সেখানে থাকা পুলিশদেরকে কিছু পরিমাণ টাকা দেয় এবং বাইরে কিছু খাবার জন্য পাঠিয়ে দেয়। এরপর সে প্রবেশ করে সাকাতার বেডে এবং ওইরকম অদ্ভুত ধরনের মাস্ক পরে, যেরকম মাস্ক পরে ওই দিন সাকাতার সম্পূর্ণ পরিবারকে মেরে ফেলা হয়েছিল। এর মানে ওই দিন মাস্ক পরা লোকের মধ্যে সিনোজুকা একজন। সে সাকাতাকে মেরে ফেলার জন্য একটা বিষাক্ত ইনজেকশন সাকাতার স্যালাইনে পুশ করে দেয়। সাকাতা খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে এবং এই লোকই ওই দিন তার পরিবারের সদস্যদের খুন করার মধ্যে সামিল ছিল। সাকাতার শরীরে প্যারালাইজড আস্তে আস্তে ঠিক হতে শুরু করে এবং সে ওই বেড থেকে উঠে সিনোজুকার উপরে আক্রমণ করে বসে। যদিও তার সম্পূর্ণ শরীর কাজ করছিল না, তবুও যতটুকু কাজ করছিল ততটুকু দিয়েই তার উপর আক্রমণ করে এবং সুযোগ পেতেই সাকাতা একটা কাপড় দিয়ে তার গলায় পেঁচিয়ে দেয় এবং সেখানেই তাকে মেরে ফেলে। পরবর্তীতে ফিজুতা যখন জানতে পারে সাকাতা হসপিটালে ভর্তি, তখন সে দ্রুত সাকাতার কাছে যায়, কিন্তু হসপিটালে প্রবেশ করার আগেই সে দেখতে পায় সাকাতাকে এবং সাকাতাকে দেখে তার হুশ উড়ে যাওয়ার মতো, কারণ সাকাতা তার নিজের পায়ে হেঁটে হসপিটালের বাইরে আসছিল। সাকাতা বাইরে আসছিল এবং তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, কিভাবে তার পরিবারকে ওই মাস্ক পরা মানুষগুলো শেষ করে দিয়েছে। ওই মানুষের চেহারাগুলো তো তার মনে নেই, কিন্তু মাস্কের চেহারা এবং ধরন সব কিছুই তার পরিষ্কার মনে আছে। আর যতই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল তার শরীর ততই সুস্থ হয়ে উঠছিল। এরপর আবারও দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় একটা বিশাল বড় ফ্যাক্টরিকে, যেখানে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ড্রাগস প্যাকিং করানো হচ্ছে। আর এই সব কিছুর পেছনে যে রয়েছে সে হলো মাস্ক পরা এই লোক, যার নাম ইকাগো। অন্যদিকে আবার যুবতী মেয়েদেরকে কিডন্যাপ করে পাচার করা হচ্ছিল,
যেই কাজগুলো করছিল সেই মহাপুরুষের নাম আহমাস, আর এই ব্যক্তিও মাস্ক পরেছিল। এর মানে এটা আন্দাজ করা যায় এই মাস্ক পরা ব্যক্তিরা সবাই একই গ্যাংয়ের লোক, শুধুমাত্র তাদের কারবার এবং রুজি রোজগারের পথ আলাদা। যাই হোক, কিছুক্ষণ পর ফিজুতাকে দেখানো হয় যে ড্রাগস প্যাকিং করা ওই ফ্যাক্টরিতে আসে। হতে পারে সেও এই সকল মানুষদের সাথে মিলে আছে, কারণ সে সাকাতাকে অজ্ঞান করে একটা ব্যাগের মধ্যে ভরে তাদের কাছে দিয়ে দেয়। এরপর তারা সাকাতাকে ভেতরে নিয়ে যায় এবং একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। কাজ শেষ হতেই ফিজুতা সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর দেখা যায় সাকাতা ফ্যাক্টরির ভেতরে থাকা সকলের ওপর আক্রমণ করেছে। এর মানে সে অজ্ঞান হয়নি, বরং অজ্ঞান হওয়ার ভান করছিল। এদিকে ফিজুতা সেই ফ্যাক্টরি থেকে বের হতেই যাবে, এরই মধ্যে হঠাৎ করে গেটম্যানের কাছে একটা কল আসে এবং কল কাটতেই সে ফিজুতা এবং তার ড্রাইভারের ওপর অনবরত গুলি চালায় এবং গুলি লাগার কারণে তার ড্রাইভার সেখানেই মারা যায়। এদিকে ফিজুতা সুযোগ পেতেই গেটম্যানকে গুলি করে এবং গাড়ি থেকে বাইরে বের হলে দেখা যায় তাকেও গুলি লেগেছে। সিন শিফট হয় আবারও সাকাতার কাছে। সে ফ্যাক্টরির মধ্যে থাকা সকলকে একে একে শেষ করে দেয়, কিন্তু সাকাতার মূল টার্গেট হলো ইকাগো। সে সেখানে ছিল না, সে ওই ফ্যাক্টরি থেকে ইতোমধ্যেই বাইরে পালিয়ে গেছে এবং তার হাতে একটা রিমোট দেখা যায়। রিমোট দাবাতেই তার সম্পূর্ণ ফ্যাক্টরি ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের কারণে তার সম্পূর্ণ ফ্যাক্টরি একদম ধ্বংস হয়ে যায়। তার মনে হচ্ছিল সাকাতাও এই ফ্যাক্টরির মধ্যে ওই ব্লাস্টের কারণে মারা গেছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। একটু পরে ওই আগুনের মধ্যে থেকে সাকাতা বের হয়ে আসে। এটা দেখে ইকাগো একদম চমকে ওঠে এবং সাকাতার ওপর বন্দুক তাক করে। এরই মধ্যে হঠাৎ করে একটা গাড়ি এসে ইকাগোকে অ্যাক্সিডেন্ট করে দেয়। দেখা যায় ওই গাড়িটা অন্য কেউ নয়, বরং ফিজুতা ড্রাইভ করছিল। একটু পরেই ফিজুতা গাড়ি থেকে বের হয় এবং তাকে একটা রহস্যের ব্যাপারে বলে। সেটা হচ্ছে, তোমার পরিবার আমার জন্য শেষ হয়ে গেছে। আমি তাদেরকে তোমার পরিবারের ঠিকানা দিয়েছিলাম, আমাকে পারলে মাফ করে দিও। কিন্তু সাকাতার চোখে ছিল এক অন্যরকম আগুন। সে তাকে মাফ করা তো দূরের কথা, সেখানেই গুলি করে শেষ করে দেয়। এরপর সাকাতা লক্ষ্য করে ইকাগো এখনো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, আর এই জন্য সে তাকে নিয়ে যায় তার এক আস্তানায় এবং সেখানে নিয়ে গিয়ে সাকাতা ইকাগোকে পশুর মতো মারতে থাকে। আসলে সাকাতা শুধুমাত্র এটা জানতে চায় যে তার পরিবারকে মারার পেছনে মূল হোতা কে ছিল, কিন্তু ইকাগোর উত্তর ছিল একদম হতাশ করার মতো। সে বলে, তুমি আমাকে মেরে ফেলেও আমি এসব বিষয়ে কোনো কিছুই বলবো না। আর এরকম সময় হঠাৎ করে ইকাগোর ফোন বেজে ওঠে। সাকাতা দেখে তাদের বস তাকে ফোন করেছে। সে ফোন রিসিভ করে, আর এইবার সে জানতে পারে তাদের বস আসলে কে। তাদের বস হলো এই শহরের মেয়র সুনোহারা। মেয়র তাকে বলে, আমি কল্পনাও করতে পারিনি তুমি জীবিত বেঁচে যাবে। একটা খুশির খবর শুনবে, তোমার মেয়ে বেঁচে আছে আর সে আছে আমার জিম্মায়। কিন্তু এটা নিশ্চিত থাকতে পারো যে সে অনেক সুরক্ষিত, কিন্তু সুরক্ষিত ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত তুমি আমার অবধি পৌঁছানোর চেষ্টা করবে না। আর তুমি যদি আসলেই চাও তোমার মেয়ে সুরক্ষিত থাকুক, তাহলে আমার লোকদের মারা বন্ধ করো, নয়তো এইবার সত্যিই তুমি তোমার পরিবারের বেঁচে যাওয়া সদস্যকেই হারাবে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রিওকে, যে এখন অনেক বড় হয়ে গেছে আর তাকে রাখা হয়েছে আহমাসের কাছে। আহমাস হলো সেই ব্যক্তি যে নারী পাচারের সাথে জড়িত, আর রিওকে এটা বোঝানো হয়েছে যে আহমাসই তার বাবা এবং ছোটকাল থেকেই আহমাসই তাকে মানুষ করেছে। কিন্তু আহমাসের এক ধরনের নোংরা নজর ছিল রিওর দিকে। এরপর দেখানো হয় তাকিগাওয়া নামের এক ব্যক্তিকে, যে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তাকিগাওয়া তার ঘরের মধ্যে গেলে হঠাৎ করে সাকাতাকে দেখতে পায়, আর এই জন্য তার হৃৎপিণ্ড হাতে চলে আসে। মানে সে সাকাতাকে দেখে চমকে যায়, কারণ সে সাকাতাকে অনেক আগে থেকে চিনত। সাকাতা তার কাছে এসেছিল মেয়ের সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তাকিগাওয়া তাকে জানায় সে ওই দিন হসপিটালে যে পুলিশ চিফকে মেরেছিল সেই চিফই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল, আর এই জন্য 12 বছরে শহরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই লোকদের নিজেদের তৈরি করা একটা সিকিউরিটি এজেন্সিও রয়েছে, যেটা শুধুমাত্র পাবলিকদের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এবং এখানেই মানুষদেরকে বন্দি করে রাখে। সাকাতা একথা শোনা মাত্রই সেই এজেন্সিতে গিয়ে পৌঁছায় এবং সিকিউরিটি গার্ডদেরকে মেরে সম্পূর্ণ এজেন্সি তল্লাশি করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল তার মেয়েকে তারা এখানেই বন্দি করে রেখেছে। সাকাতা এদিক ওদিক সম্পূর্ণ খুঁজতে থাকে, কিন্তু সে রিওকে কোথাও পায় না। কিন্তু অদ্ভুত বিষয় হলো রিও এখানেই রয়েছে এবং লুকিয়ে আছে, কারণ রিও আগেই সাকাতাকে দেখে ফেলেছিল এবং লুকিয়ে পড়ে। সে তার বাবাকে চিনতে পারে না, আর এই জন্য সে অজানা এই ব্যক্তিকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। সাকাতা ঘরের মধ্যে প্রবেশ করে তার মেয়ের অনেকগুলো ছবি দেখতে পায়, আর এগুলো দেখে সে অনেক খুশি হয়। এরই মধ্যে সেখানে আহমাস চলে আসে। আহমাস সাকাতাকে দেখা মাত্রই বন্দুক বের করতে যাবে, এরই মধ্যে সে লক্ষ্য করে ঘরের মধ্যে রিও লুকিয়ে আছে। এজন্য সে সাকাতার সাথে মিষ্টি সুরে কথা বলতে শুরু করে, কিন্তু সাকাতা তাকে ধরে গণধোলাই দেয় এবং বলতে থাকে, তোমরা এগুলো কেন করছো, বলো, উত্তর দাও আমাকে।
আহমাসকে ধোলাই করার সময় সাকাতা তার কণ্ঠ শুনতে পায়, আর এইবার সে বুঝতে পারে তার স্ত্রীকে যে গুলি করেছিল সে আর কেউ নয় বরং আহমাসই। সে আহমাসকে শেষ করতেই যাবে, এরই মধ্যে সেখানে রিও চলে আসে এবং তার দিকে ধনুক তাক করে এবং সাকাতা কোনো কিছু বলার আগেই রিও তাকে ধনুক মেরে দেয়। আর এইদিকে আহমাস সুযোগ পেতেই সাকাতাকে ধাক্কা দিয়ে জানালা থেকে বাইরে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই আহমাস এর নিচে তাকালে সাকাতাকে আর দেখতে পায় না, কারণ তাকিগাওয়া তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে এবং তাকে অনেক দূরে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যায়। তাকিগাওয়া সাকাতাকে এই জন্য সাহায্য করেছে কারণ সাকাতা তাকে অনেক বছর আগে সাহায্য করেছিল। কিছুক্ষণের মধ্যেই তাকিগাওয়ার ফোন বেজে ওঠে। তাকিগাওয়া ফোন রিসিভ করলে বুঝতে পারে তাকে মেয়র সুনোহারা ফোন করেছে। মেয়র সুনোহারা সাকাতার সাথে কথা বলতে চায়। এরপর তাকিগাওয়া সাকাতার কানে ফোনটা ধরলে মেয়র তাকে বলে, যদি নিজের মেয়েকে সুরক্ষিত এবং জীবিত দেখতে চাও তাহলে আমার সাথে মাহাবাতে এসে দেখা করো। মাহাবা হলো সেই জায়গা যার কথা একটা ইন্টারভিউতে মেয়র বলেছিল। তো যাই হোক, সাকাতা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। সে সর্বপ্রথমে সেই জায়গাতে যায় যেখানে তার বিভিন্ন অস্ত্র রাখা ছিল, আর এরপর রওনা দেয় মাহাবার উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই চারিদিক থেকে সাকাতার উপর আক্রমণ হতে শুরু করে, আর এখানে একটা মর্মান্তিক অ্যাকশন সিন দেখানো হয়। কিছুক্ষণ পর সেখানে আহমাসও চলে আসে, আর এইবার সাকাতা তাকে এমন নৃশংসভাবে খুন করে যা আগে কেউ দেখেনি। সে তার চোখ পর্যন্ত উপড়ে নিয়েছিল। এরপর সাকাতা লিফটে করে ওপরের একটা রুমে যায় যেখানে রিওকে রাখা হয়েছিল। রিও তাকে দেখা মাত্রই আবারও ভয় পেয়ে যায়। মুভি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষে অনেকগুলো টুইস্ট আছে। সাকাতা রিওকে বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বাবা। এরই মধ্যে হঠাৎ করে কেউ পেছন থেকে সাকাতাকে অনেক জোরে আঘাত করে এবং কিছুক্ষণ পর সেখানে হাজির হয় মেয়র সুনোহারা। সে বলে, এইবার আমি তোমাদের কাউকেই ছাড়বো না, অনেক জ্বালিয়েছো তোমরা। একথা বলার পরপরই সে রিওর গলা চাকু ধরে, আর এবারও আগের মতোই সাকাতার সামনে তার মেয়েকে মারতে যাচ্ছে মেয়র সুনোহারা। কিন্তু এর আগেই সেখানে চলে আসে তাকিগাওয়া এবং অনবরত তার কাছে থাকা বন্দুক দিয়ে ফায়ারিং করতে থাকে। সাকাতা তার মেয়েকে বলে, পালিয়ে যাও এখান থেকে। আর এই কথা শোনা মাত্রই তার পুরনো স্মৃতি মনে পড়ে। সে বুঝতে পারে সাকাতাই তার আসল বাবা। আর এখানে দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক যে আসলে কিভাবে রিও ওই দিন বেঁচে গিয়েছিল। দেখা যায় সেদিন গুলিটা রিওকে নয় বরং তার কাছে থাকা একটা খেলনাকে লাগে, আর এই জন্য সে বেঁচে গিয়েছিল। আর এখন তার সম্পূর্ণ স্মৃতি মনে পড়ে যায়, তার আসল বাবাকে এবং তার পরিবারের সাথে ওই দিন কি ঘটেছিল। সাকাতার কথায় সে তাকিগাওয়ার সাথে এখান থেকে পালিয়ে যায়, আর এদিকে সাকাতা এদের সাথে ফাইট করতে থাকে। সাকাতার বারবার তার স্ত্রীর কথা মনে হচ্ছিল, আর এর থেকে সে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে একে একে সবাইকেই মেরে ফেলে এবং সর্বশেষ মেরে ফেলে লাল মাস্ক পরা একজন ব্যক্তিকে, যদিও এতে সাকাতাও অনেক আঘাত পেয়েছিল। দেখা যায় লাল মাস্ক পরা ওই ব্যক্তিটি হুবহু একদম মেয়র সুনোহারার মতো দেখতে, আর এখানে জানা যায় সে হলো মেয়রের যমজ ভাই যার নাম অংডো, যাদের মধ্যে শুধুমাত্র পার্থক্য ছিল একজন গরিব এবং একজন ধনী পরিবেশে মানুষ হয়েছে। মেয়র সুনোহারা শুধুমাত্র হুকুম করত আর তার ভাই সেই হুকুমে কাজ করত। আর এরপর মেয়র সুনোহারা তার মাস্ক পরে নেয় এবং তার ভাইয়ের প্রতিশোধ নিতে সাকাতার দিকে এগিয়ে যায়। তার মাস্ক দেখে সাকাতা বুঝতে পারে সেই হলো ওই ব্যক্তি যে ওই দিন তার পরিবারকে শেষ করার প্রধান ভূমিকায় ছিল। এগুলো জানার পর সাকাতার অনেক রাগ তো হচ্ছিল, কিন্তু সে তার সাথে পেরে উঠছিল না, কারণ সে আগে আঘাত পাওয়ার কারণে অনেক দুর্বল হয়ে পড়েছিল। সুনোহারা সাকাতাকে অনেক মারধর করে এবং সুযোগ পেতেই সাকাতার একটা হাত কেটে দেয়। সাকাতা কোনো রকমেই সুনোহারার সাথে পেরে উঠছিল না এবং এক পর্যায়ে সুযোগ পেলে সাকাতা তার কাছে থাকা অস্ত্র দিয়ে সুনোহারার মাথায় আঘাত করে এবং তার মাথা দু টুকরো করে দেয়। সুনোহারাকে মারার পর সাকাতা মাটিতে বসে পড়ে এবং সেখানে রিও চলে আসে, কিন্তু দেখা যায় আহমাস এখনো মারা যায়নি এবং পেছন থেকে সাকাতাকে গুলি করে এবং রিওকে বলে, আমি তোমার আসল বাবা। আর একথা শোনা মাত্রই সাকাতা একটা অস্ত্র দিয়ে তার শরীর দুটুকরো করে দেয়, আর এরপর রিও তাকে জড়িয়ে ধরে এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাকাতা, মানে এখানেই সাকাতার মৃত্যু হয়। কিন্তু মুভি এখানেই শেষ নয়, দেখানো হয় এক সপ্তাহ পরের সময়কে, যেখানে একটা ইন্টারভিউতে মেয়র সুনোহারাকে দেখা যায়। এটা কিভাবে সম্ভব? আসলে এটা মেয়র সুনোহারা নয় বরং তার ভাই অংডো, আর এটা বোঝা যায় তার চেহারা দেখে। আসলে ওই দিন অংডো শুধুমাত্র আঘাত পেয়েছিল, মারা যায়নি, আর এখন সে তার ভাইয়ের জায়গা নিতে চায়। কিছুক্ষণ পর দেখা যায় সে তার ভাইয়ের মতো মাস্ক পরে এক অদ্ভুত পোশাকে অদ্ভুত নৃত্য করছিল। ঠিক তখনই সেখানে রিও তার তীর ধনুক নিয়ে চলে আসে এবং তীর দিয়ে সেখানেই তাকে মেরে দেয়।
আর এভাবেই শেষ খুনিকে শেষ করে দেয় সাকাতার হয়ে তার মেয়ে। মুভির এইটুকু দৃশ্য ছিল একদম মাস্টারপিস লেভেলের। আর এভাবেই শেষ খুনিকে শেষ করে রিও তার পরিবারের প্রতিশোধ পূর্ণ করে এবং এর সাথে শেষ হয়ে যায় এই অসাধারণ জাপানিজ থ্রিলার মুভি। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভি কমেন্ট করে জানিয়ে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তোমাদের কোনো পছন্দের মুভি থাকলে কমেন্টে মুভির নাম জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ইউনিক থ্রিলার মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণের জন্য বিদায়।